ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস শিখতে চলেছি। প্রথমটি হচ্ছে ইনলাইন সিএসএস কী হয়। সিএসএস এর মধ্যে তিনটে মেন বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে আমরা দুখানা জিনিস আজকে শিখব। একটি হচ্ছে ইনলাইন সিএসএস, তারপরে আমরা শিখব ইন্টারনাল সিএসএস কী হয়। এই দুখানা জিনিস সিএসএসে খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথমে সিএসএস এর অ্যাডভান্স জিনিসগুলো শেখার আগে আপনার সবসময় উচিত যে বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে শেখা, কারণ না এই বেসিক জিনিসগুলো আপনাদের শেখা থাকলে পরবর্তীকালে যখন আপনারা জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন আপনাদের সেটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদেরকে বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। যদি আপনি এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন, সেখানে আপনি ফুল কোর্সটি স্টেপ বাই স্টেপ সব সিরিয়াল আকারে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর একদম ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা এই বেসিক জিনিসগুলোর অনেক কিছু আপনারা মিস করে যাবেন, যেটা আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে পরবর্তীকালে। তাই কখনোই কোনো সময়ের জন্য আপনারা যে ক্লাসগুলো মানে গত পর্বে আমার দেখানো হয়েছে বা পরবর্তীকালে যেগুলো আমি দেখাবো, কখনোই আপনারা ক্লাসগুলো স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। অনেক কিছু হয়তো কোনো একটা বেসিক জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি ক্লাসে দেখিয়েছি কোনো একটা ভিডিওর মাঝখানে, অথচ সেইটুকু জিনিসই আপনারা স্কিপ করে গেছেন। তার দরুন কী হয়েছে, পরবর্তীকালে যখন আমি একটা টপিক শেখাতে যাচ্ছি আপনারা সেই টপিকটা আর বুঝতে পারছেন না। তো এরকম ধরনের প্রবলেম হবেই, তাই কখনো ভিডিও আপনারা স্কিপ করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করে নিই। তো আমরা চলে যাব সি ড্রাইভের মধ্যে, তারপরে আমরা চলে যাব ওয়েব ক্লাসেস, আর আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 28, তাই তো। তো আমি দিয়ে দেবো ক্লাস 28। বেশ, তো এরপরে আমরা জানি যে আমাদেরকে একটি ফাইল তৈরি করতে হয়, তো আমরা শর্টকাটলি ফাইলটাকে রেডি করে নিই। আমরা দেবো এখানে index.html, তাই না। বেশ, দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি ব্রাউজারে, আর পাশাপাশি আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নেব, তাই তো। রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। বেশ, আর রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস। ঠিক আছে, তো আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটাকে আগে নিয়ে আসি। চলে আসলো, এখানটাতে আমরা দিয়ে দিই যে এখানটাতে আমরা আজকে শিখবো হচ্ছে ইনলাইন সিএসএস আর হচ্ছে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, বেশ, খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো পার্ট আমি খুব ভালোভাবে শেখাবো, আর এই সমস্ত জিনিসগুলো একবার ভালোভাবে জেনে নিলে আপনাদের পরবর্তীকালে খুবই ইজি হবে সিএসএসটা শেখা বা জানা। ঠিক আছে, তো চলুন এবার আমরা একটা কাজ করি। আমরা গত পর্বে কিছু সিএসএস শিখেছিলাম, তাই না। তো সেটা আমরা একবার দেখি। আমরা এখানটাতে লিখেছিলাম যে H1 এর মধ্যে লেখা থাকবে ধরুন হ্যালো সিএসএস। ঠিক আছে, এটা লেখা থাকলো হ্যালো সিএসএস, ট্যাব প্রেস করলাম, দেখুন এটা আসলো। এবার আমরা জানি যে এটা তো বাই ডিফল্ট আপনার একটি নর্মাল যেরকম আমরা আগে দেখতাম সেভাবে আসবে, তাই না। এই যে এইভাবে আসলো। তো এইটাকে যদি আমি সিএসএস অ্যাপ্লাই করতে চাই, আপনারা জানেন এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হতো, তাই না। যে স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন অবশ্যই শুরু শেষ করতে হবে, তার মাঝখানে আপনাকে কি দিতে হতো, ডিক্লারেশন বা স্টেটমেন্ট দিতে হতো, তাই না। যেরকম আমরা জানি যে কালার কোলন আমি দিয়ে দেবো রেড। ঠিক আছে, এখানে একটা সেমিকোলন দিলাম, এবার একটা স্পেস দিলাম, দেওয়ার পরে এখানটাতে দিয়ে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ করলাম, সেভ করার পর এখানে এসে যখন রিফ্রেশে প্রেস করব দেখবো সিএসএসটা অ্যাপ্লাই হয়ে গেছে, তাই তো। তো দেখুন এবার আমরা যখন এখানে যাব, আপনারা জানেন যে বলুন তো এটাকে কি বলে, প্রপার্টি নেম। এটাকে কি বলে, ভ্যালু। ঠিক সেরকমভাবে এটাও প্রপার্টি নেম আর এটাও ভ্যালু। আর পুরোটুকুকে আমি কি বলেছিলাম, ডিক্লারেশন বা স্টেটমেন্ট। আপনারা পুরোটুকুকে না বলে আপনারা এরকমভাবে বলবেন যে এইটুকু হচ্ছে একটি স্টেটমেন্ট, আবার এইটুকু হচ্ছে আরেকটি স্টেটমেন্ট। বা এটাও বলতে পারেন যে এইটুকু হচ্ছে একটি ডিক্লারেশন, আবার এইটুকু হচ্ছে একটি ডিক্লারেশন, এভাবেও বলতে পারেন। ঠিক আছে, আর বেসিক্যালি এটা বলাই ভালো হবে। তো চলুন আমরা আজকে থেকে এটাই জানবো যে আমাদের কাছে এটা হচ্ছে প্রপার্টি নেম, এটা হচ্ছে ভ্যালু, আর এই পুরোটা হচ্ছে একটি ডিক্লারেশন বা স্টেটমেন্ট। আবার এটা হচ্ছে প্রপার্টি নেম, এটা হচ্ছে তার ভ্যালু, আর এইটুকু হচ্ছে স্টেটমেন্ট বা ডিক্লারেশন। ঠিক আছে, ঠিক। তো এইটুকু আমরা জানতাম। ঠিক আছে, তো দেখুন এই যে স্টাইলটা আপনি এইভাবে লিখলেন না, তো এইটাকে আরেকটা ভাবেও লেখা যায়। তো চলুন দেখা যাক সেটা কি। ঠিক আছে, এটা তো আমরা পুরোপুরিভাবে ট্যাগের মধ্যে লিখলাম, এইভাবে না লিখে আমরা আরেকটা ভাবেও দিতে পারি। সেটা কিভাবে, চলুন দেখা যাক। তো এইটাকে আমরা, এটা থাকুক, ঠিক আছে, এটাকে আমরা কমেন্ট করে রাখি। তো বলুন তো শর্টকাটে কমেন্ট করার নিয়মটা কি। ঠিক, পুরোটুকুকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি কি প্রেস করবেন, Ctrl K, তাই না। বেশ, ঠিক।
এটা কমেন্ট অবস্থায় থাকলো। আমি ঠিক এর নিচে এই সেম এই সিএসএসটা আবার আরেকবার লিখি, মানে এই সেম এই ব্লকটা বা এলিমেন্ট আরেকবার লিখি, আর সেটাকে আমি H2 নাম দিই, কেমন, বা H1 নাম দিই। আমি দিলাম H1, এখানটাতে দিয়ে দেব হ্যালো CSS2, এরকমভাবে দিয়ে দিলাম, ট্যাব প্রেস করলাম, দেখুন এটা। এবার উপরেরটা কমেন্ট আছে, নিচেরটা অন আছে, মানে উপরেরটা রান হবে না, নিচেরটা রান হবে, তাই তো। সেভ করলাম। করার পরে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে একটি এলিমেন্টকে স্টাইল দিতে হয় এইভাবে, তাই না, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এবার আমরা অন্য আরেকটা উপায় দেখব, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা এটাকে আপাতত রিমুভ করে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এই H1 এলিমেন্টের উপরে বা ট্যাগের উপরে স্টাইল অ্যাপ্লাই করার জন্য আমাকে স্টাইল অ্যাট্রিবিউট দিতে হয়। তো আজকে আমরা এরই ঠিক অন্য আরেকটা উপায় দেখব যে কিভাবে আমি এই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার না করেও আমি এই H1 এর মধ্যে CSS দিতে পারি, কিভাবে। তার জন্য এই দেখুন এখানে হেড ট্যাগ শুরু আর হেড ট্যাগ শেষ রয়েছে না, এইখানে ঠিক এই হেড ট্যাগটা যেখানে শেষ হয়েছে তার এই আগে বলতে পারেন এইখানটাতে আমরা আরেকটা ট্যাগ শুরু আর ট্যাগ শেষ করব। সেই ট্যাগটার নাম হচ্ছে স্টাইল ট্যাগ, ঠিক আছে। তাহলে তার জন্য আপনাকে এখানটাতে স্টাইল ট্যাগ শুরু করতে হবে, আর সাথে সাথে যেহেতু এটা একটা ফুল ট্যাগ তাই এখানে আমি স্টাইল ট্যাগটাকে শেষ করলাম, ঠিক আছে। তাহলে স্টাইল ট্যাগ শুরু আর স্টাইল ট্যাগ শেষ। এবার এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলাম। এবার এই স্টাইল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে আমাকে কিছু লিখতে হবে। তাহলে কি সেটা লেখাটা আমি এখান থেকে শুরু করব না ট্যাব দিয়ে ভিতর থেকে শুরু করব? ট্যাব দিয়ে ভিতর থেকে শুরু করব, তাই না। তো আমি ট্যাব দিলাম। দেখুন আমরা এখন মাঝ বরাবর চলে এসেছি। এবার আমরা এখানে আমার লেখা শুরু করব, ঠিক আছে। তো দেখুন এই যে স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষ, মানে বুঝতেই পাচ্ছেন যে আমরা এর আগে এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিতাম আর এখানে আমরা স্টাইল ট্যাগ দিলাম, মানে আমাকে কিন্তু এখানে স্টাইলই লিখতে হবে, তাই না। তাহলে এই যে স্টাইলটা আমরা এখানে করেছিলাম না, সেটা আমরা এইখানে না করে করব হচ্ছে এইখানে, এই স্টাইল ট্যাগ শুরু আর এই স্টাইল ট্যাগ শেষের মাঝখানে। এবার এর জন্য কিছু নিয়ম রয়েছে, যেমন এই স্টাইল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে আপনাকে প্রথমে বলে দিতে হয় যে আপনি কাকে সিএসএস দিতে চাইছেন বা আপনি কার সিএসএস করতে চাইছেন। এই মুহূর্তে বলুন তো আপনি কার সিএসএস করতে চাইছেন বা কাকে সিএসএস অ্যাপ্লাই করতে চাইছেন বা কোন ট্যাগের উপরে সিএসএস অ্যাপ্লাই করতে চাইছেন। এই ক্ষেত্রে আপনি H1 এর উপর সিএসএস অ্যাপ্লাই করতে চাইছেন না, তো আপনি এখানটাতে লিখে দিন যে আমি H1 এর উপরে সিএসএস অ্যাপ্লাই করতে চাইছি, ঠিক আছে। আপনি এখানে H1 লিখে দিলেন, শুধুমাত্র ট্যাগটার নাম, ঠিক আছে, শুধুমাত্র ট্যাগটার নাম এইটুকু, কিন্তু এটা কিন্তু আবার এইভাবে দেবেন না, ট্যাগ দেবেন না, তাহলে কিন্তু ওটা ভুল না। শুধু ট্যাগটার নাম, ট্যাগটার নাম কি, শুধু H1, তাই না। শুধুমাত্র ট্যাগটার নাম দিলাম যে আমি H1কে সিএসএস দিতে চাই, ঠিক আছে। দেওয়ার পরে একটি স্পেস দেবেন, ঠিক আছে। স্পেস দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস যেটাকে বলে সেটাকে শুরু শেষ করবেন, ঠিক আছে। তার জন্য এই শিফট টিপে কিবোর্ডে পি এর ঠিক ডান দিকে দেখবেন কার্লি ব্রেসেস রয়েছে, ঠিক আছে। তাই আপনাকে শিফট প্রেস করে ধরে পি এর ডান দিকে কার্লি ব্রেসেসটা ওপেন আর ক্লোজ করতে হবে। অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেটটা বা কার্লি ব্রেসেসটা ওপেন আর ক্লোজ সাথে সাথে করে নেবেন, ঠিক আছে। ফরম্যাটটা অবশ্যই লক্ষ্য করবেন। আমি ফার্স্টে কি করলাম, আমি ফার্স্টে স্টাইল ট্যাগ শুরু শেষের মাঝখানে বলে দিলাম যে আমি কোন ট্যাগটাকে সিএসএস অ্যাপ্লাই করতে চাই বা কোন ট্যাগটাকে সিএসএস দিতে চাই, সেটা হচ্ছে H1, ঠিক আছে। H1 এর পরে একটা আমি স্পেস দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে ফর্মালিটি, যেটা আপনি আপনাকে দেখাচ্ছি। এই স্পেস কি মানে না দিলে কি কাজ করতো? হ্যাঁ, অবশ্যই কাজ করতো, বাট এটা হচ্ছে ফর্মালিটি। যেরকম আমরা দেখুন এই ট্যাগ শুরু আর ট্যাগ শেষের মাঝখানে যে সমস্ত জিনিসগুলো লেখা হবে সেগুলো আমি বলেছিলাম যে ট্যাব দিয়ে লিখতে, কারণ কি একটা ফর্মালিটি, দেখতে ভালো লাগে প্লাস ডিজাইন ওয়াইজ সমস্ত কিছু, এটা একটা ফর্মালিটি বলতে পারেন। ঠিক সেরকমভাবে দেখুন এই H1টা কিন্তু এখান থেকে শুরু করলেও হতো, কোনো এরর ছিল না, বাট এটা হচ্ছে একটা ফর্মালিটি, এটা আপনাকে মেনটেন করলে ভালো হয়। ঠিক সেরকমভাবে এটাও একটি ফর্মালিটি যে আপনি যখন সিএসএস লিখবেন তখন এই যে H1টা লিখলেন, H1 এর পরে একটি স্পেস দেবেন, দেওয়ার পরে ওই সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ সাথে সাথে করে নেবেন। কিন্তু অনেকে কী করে যে শুরু করে ঠিক ওই ট্যাগের মতো শুরু করলো, তারপরে লেখা শুরু করলো, দেখা গেল শেষ করতে ভুলে গেছে, তার জন্য আনওয়ান্টেড এরর চলে আসে। তাই সেগুলোর থেকে বাঁচার জন্যই আমরা এই প্রসিডিওরটা আগে মেনটেন করব, যে ফার্স্টে আমরা H1টাকে লিখে নিলাম, তারপরে একটা স্পেস দেবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে নেব, ঠিক আছে। এইবারে কার্সারটাকে এর মাঝখানে নিয়ে যান। দেখুন এখন কার্সারটাকে আমি মাঝখানে নিয়ে গেলাম, যাওয়ার পরে একটা এন্টার প্রেস করুন। এইবার যেহেতু আমি H1 এর এই কার্লি ব্রেসেসের ভিতরে লিখবো, তার জন্য আমাকে আরেকটা এন্টার প্রেস করতে হবে। তাহলে কটা এন্টার প্রেস করলাম? দুটো। দেখুন আগে ছিল এরকম, তাই না? এরকম অবস্থাতে কার্সারটাকে এখানে নিয়ে গিয়ে একটা দুটো এন্টার প্রেস করলাম, দেখুন মাঝখানে জায়গা ক্রিয়েট হয়ে গেল। তারপরে কার্সারটাকে ঠিক উপরের দিকে নিয়ে গিয়ে আমাকে আরেকটা ট্যাব প্রেস করতে হবে, কারণ কি সবসময় আমরা যখন যার ভেতরে বোঝাতে অবশ্যই আমরা ট্যাব
বোঝাবো, কারণ আমি যদি এখান থেকে শুরু করতাম তাহলে জিনিসটা ওই HTML এর মতো আর কি, ভ্যালিড হতো না। তাই ভেতরে বোঝাতে সবসময় ট্যাব, যাতে আপনারা দেখতেও সুবিধা হয়। তো এইটা দেখুন স্ট্রাকচার, ঠিক আছে। কিভাবে জিনিসটা করলাম আরেকবার একটুখানি দেখাই, চলুন। তো দেখুন সবার ফার্স্টে স্টাইল ট্যাগ শুরু আর স্টাইল ট্যাগ শেষ করতে হবে। এর ভিতরে সবার প্রথমে আপনাকে লিখতে হবে যে আপনি কোন ট্যাগটাকে CSS দিতে চান। আমি H1কে দিতে চাই, তাহলে H1, তারপরে একটা স্পেস দেবো। দেওয়ার পরে আমরা জানি CSS মানেই কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করতে হবে, ঠিক আছে, করলাম। তারপরে কার্সারটাকে ভিতরে নিয়ে গিয়ে একবার দুবার এন্টার প্রেস করলাম, তারপরে কার্সারটাকে উপরে নিয়ে গিয়ে একটা ট্যাব, এই যে দেখুন এরকম চলে আসলো, ঠিক আছে। এইবার এইখানটাতে কি দিতে হবে, এইখানে যেগুলো আমরা শিখলাম কিছুক্ষণ আগে, অর্থাৎ গত পর্বে যেগুলো আমরা শিখেছিলাম, আমরা প্রপার্টি নেম আর ভ্যালু দেখেছিলাম না, আর স্টেটমেন্ট দেখেছিলাম না, ঠিক সেটাকেই এখানে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন এইখানে আমরা কি দেবো, প্রপার্টি নেম আমরা জানি। এবার আপনি এখানটাতে বলে দিতে হবে যে আপনি H1কে তো সিলেক্ট করলেন বা H1টাকে তো ধরলেন, এবার H1এ আপনি কি কি CSS দিতে চান, যেটা আমরা এইখানে দিতাম সেটাই আপনাকে এখানে বলে দিতে হবে। আমি H1এ কি দিতে চাই, আমি H1এ দিতে চাই যে কালার কোলন, আমি দিয়ে দেবো রেড। তাহলে বলুন তো এবার কালারটা কি, প্রপার্টি নেম, রেডটা কি, ভ্যালু, আর পুরোটা কি, একটি স্টেটমেন্ট বা একটি ডিক্লারেশন, তাই না? ঠিক যেরকম এখানে লিখেছিলাম, আমি পরবর্তীকালে আরেকটা ওইরকম CSS লিখে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটার সাথে এটার সম্পর্কটা কিরকম ধরনের, কেমন। তাই দেখুন পুরো অ্যাজ ইট ইজ। অবশ্যই দেখুন এই ফরম্যাটটাকে লক্ষ্য করবেন। এবার দেখুন আমি এটার ফরম্যাটটা একটুখানি আপনাদেরকে বলে দিই যে এর মাঝখানে যে জিনিসটা লেখেন সেটাকে কিভাবে লিখতে হয়। আগের পর্বেও আমি বলে দিয়েছিলাম, এই পর্বেও আমি বলে দিচ্ছি। সবার প্রথমে আপনাকে প্রপার্টি নেম দিতে হয়, তাই না? তো আমি এখানে প্রপার্টি নেমটা দেবো কালার, ঠিক আছে। কালার দেওয়ার পরে কালারের সাথে সাথে একটা কোলন দিয়ে দেবেন, ঠিক আছে, শিফট টিপে কোলন। এই কোলনের পরে অবশ্যই একটি স্পেস দেবেন। দেওয়ার পরে তারপরে ভ্যালুটা যেরকম হচ্ছে রেড, তাই না? রেড ভ্যালুটা দেওয়ার সাথে সাথে একটি সেমিকোলন অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে। এইরকমভাবে জিনিসটা লিখবেন। দেখুন ঠিক এটা আগের মতোই ফর্মালিটি মেনটেন, অর্থাৎ আমি কালার কোলন এরকম রেড দিতেই পারি, কিন্তু না, এইভাবে দেওয়া উচিত নয়। অবশ্যই কালার কোলন একটা স্পেস দেবেন, আর অবশ্যই যখন আপনার ভ্যালুটা দেওয়া হয়ে যাবে সাথে সাথে একটি সেমিকোলন দেবেন। কেন দিতে হবে, কেন এই ফরম্যাটটা বললাম আমি বলছি, ঠিক আছে। তো দেখুন আমরা একটা স্টেটমেন্ট লিখে দিলাম, তাই না? এবার যদি আমি আরেকটা CSSও অ্যাপ্লাই করতে চাই এর মধ্যে, অর্থাৎ আমি তো H1 এর মধ্যে বর্তমানে একটি কালার প্রপার্টিটা দিলাম, আমি চাইছি ব্যাকগ্রাউন্ড কালারটাও দিতে, সেটা কিভাবে দেবো? ঠিক এটার পরে একটি এন্টার প্রেস করবেন, নিচের লাইনে গিয়ে তখন আপনি এখানটাতে লিখবেন ব্যাকগ্রাউন্ড, আমি এরকম লিখি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, GROUND হাইফেন কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানটাতে দিয়ে দেবো ইয়েলো, ঠিক আছে। দেখুন এটাও কিন্তু আমি ঠিক সেম পদ্ধতিতে করলাম, অর্থাৎ প্রথমে আমাকে প্রপার্টির নামটা লিখতে হলো যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। দেখুন এটা প্রপার্টি নেম আমি কিন্তু লিখে দিলাম, তারপরে অবশ্যই আমাকে কোলন দিতে হবে, তারপরে একটা স্পেস, তারপরে হচ্ছে প্রপার্টির ভ্যালুটা অর্থাৎ ইয়েলো, তারপরে সেমিকোলন। অবশ্যই এই ফর্মালিটি মেনটেন করবেন বা এই রুলটা মেনটেন করবেন, তাহলে আপনার কোডে বা আপনার CSS এর কোডে কখনো এররটা খুব কম দেখা যাবে। অর্থাৎ এইরকমভাবে জিনিসটা, যেরকম আমি আপনাদেরকে ট্যাগ দেওয়া শিখিয়েছিলাম না, যে প্রথমেই ট্যাগ শুরু ট্যাগ শেষ, ঠিক সেরকমভাবে দেখুন প্রথমেই কার্লি ব্রেসেস শুরু শেষ। আবার যখনই আপনি কোনো প্রপার্টি আর ভ্যালু দেবেন তখন প্রপার্টি নেম কোলন স্পেস ভ্যালু দেওয়ার সাথে সাথে একটি সেমিকোলন, ঠিক আছে। তো দেখুন এইবার আমরা এই জিনিসটাকে এখানে করলাম, তাই না? আগে যেটা আমরা ট্যাগের মধ্যে করতাম সেই জিনিসটাকে আমরা এই স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষের মধ্যে করলাম। এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে চলুন দেখি এবার রান করলে আউটপুটটা কেমন আসে দেখা যাক। এবার আমরা এখানে আসব, রিফ্রেশ করলাম, দেখুন এই দেখুন হ্যালো CSS2, কিন্তু জিনিসটা দেখুন সেম, যেরকমভাবে আমরা ট্যাগের মধ্যে আগে লিখেছিলাম আর এটাকে আমরা জাস্ট ওই স্টাইল ট্যাগ শুরু শেষের মধ্যে লিখলাম, আউটপুটটা কিন্তু আমার সেম আসলো, তাই না? তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই স্টাইল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে জিনিসটা লিখবেন, ঠিক আছে। এইবার দেখুন এই জিনিসটা কি মানে দাঁড়াচ্ছে, দেখুন এই যখনই আপনি স্টাইল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে এই জিনিসটা লিখলেন, এখানে প্রথমেই H1 অর্থাৎ আপনি যাকে সিলেক্ট করতে চাইছেন তাকে বলতে হয় যে আপনি কাকে CSS দিতে চাইছেন। আমি H1কে CSS দিতে চাইছি। এবার আপনি H1কে কি CSS দিতে চাইছেন সেটা আপনাকে ঠিক এইভাবে লিখে দিতে হয় যে আমি H1 এর মধ্যে কালার রেড দিতে চাইছি, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিতে চাইছি, তাই না? তো দেখুন এইবার আমরা গত পর্বে যেটা শিখেছিলাম সেটা আমি আরেকবার এখানটাতে লিখি, ঠিক আছে। যেরকম আমি এখানটাতে লিখবো H1 আর এখানটাতে দেবো যে হ্যালো CSS, এইটুকু লিখলাম, ঠিক আছে। ট্যাপ প্রেস করলাম। এইবার এইটাতে আমি কি করব দেখুন, এবার আমি একটা মজার জিনিস আগে বলি তারপরে আমি আপনাদেরকে বলবো। তো এখানটাতে আমি অনেকগুলো H1 দিয়ে দেবো, ঠিক আছে, হ্যালো CSS3। এইবার বলুন তো যে এই যে আমি H1টা লিখলাম এইটা কি শুধুমাত্র প্রথমটার উপরে অ্যাপ্লাই হবে নাকি সবগুলো H1 এর উপরে অ্যাপ্লাই হবে? এটা সবগুলো H1 এর উপর অ্যাপ্লাই হবে। চলুন দেখা যাক।
কিভাবে, তারপরে আমি বলবো যে কেন অ্যাপ্লাই হলো। ঠিক আছে, তো এখানে গেলাম, আমি রিফ্রেশ প্রেস করলাম, দেখুন সব কটা H1 এর মধ্যে কিন্তু ওই সেম সিএসএসটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, দেখুন একটুখানি আগের পর্বে যদি আপনি যান তাহলে দেখবেন আমি পার্টিকুলারলি H1 এর মধ্যে জিনিসটাকে লিখেছিলাম, তাই না? এবার দেখুন আমি এটাকে জাস্ট একটুখানিকের জন্য কমেন্ট করে দিই, এই জিনিসটাকে Ctrl K করে দিলাম, দেখুন এটা কমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমি কমেন্ট করে দিলাম। এবার গত পর্বে যদি আমি যাই, আমি এটাকে সেভ করব, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ প্রেস করব, দেখুন এখন প্রতিটা H1 রয়েছে, তাই না? এবার গত পর্বে আমি দেখেছিলাম যে কিভাবে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে দিতে হয়, তাই আমি যখন এইখানটাতে দেবো হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা, যে ধরুন স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেবো ধরুন কালার কোলন রেড, আর এখানটাতে দিয়ে দেবো ধরুন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন ইয়েলো। এইবার এইটা দেওয়ার সাথে সাথে আপনি বলুন তো কি এই যে সিএসএসটা আমি দিলাম বা স্টাইলটা যে অ্যাপ্লাই করলাম, এটা কি শুধুমাত্র এটার মধ্যে পড়বে না সবগুলোর মধ্যে পড়বে? এটা শুধুমাত্র এটার মধ্যে পড়বে। কারণ কি? কারণ দেখুন আমি সিএসএস বা স্টাইল অ্যাট্রিবিউটটা তো শুধুমাত্র এই ট্যাগের মধ্যে দিয়েছি, আমি তো আর এই ট্যাগগুলোর মধ্যেও দিইনি, তাহলে এগুলোর মধ্যে পড়বে কেন? ঠিক, এটা শুধুমাত্র যেহেতু আমি স্টাইল অ্যাট্রিবিউটটা এই H1 ট্যাগের মধ্যে দিয়েছি, তাই শুধুমাত্র এই H1 ট্যাগটারই শুধুমাত্র স্টাইল হবে। ঠিক আছে, তো দেখুন চলুন দেখি, সেভ করলাম, এখানে আসবো, রিফ্রেশ প্রেস করবো, দেখুন শুধুমাত্র এটাই এসছে। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড কালার YELLOW, আচ্ছা এখানে ভুল করেছি, দেখেছেন যেটা আমরা একটু দেখুন যে কীভাবে ডিবাগটা করলাম, যে আমি এরকম অবস্থাতে ছিলাম, তো আমি এখানে সেভ করে যখন রিফ্রেশ প্রেস করলাম, আমি জানি যে আমি তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, তাহলে আসেনি কেন? সাথে সাথে আমি কোথায় চলে গেলাম, দেখি তো ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিকঠাক লিখেছি নাকি। প্রথমে প্রপার্টি নেমটা দেখে নেবেন ঠিকঠাক লিখেছেন নাকি, না পুরোপুরি অক্ষরগুলো মিলিয়ে দেখবেন। অনেকে স্পেলিং মিস্টেক করে ফেলে, এরকম একটা ডি দিয়ে দেয় যার জন্য আসে না, তাই অবশ্যই পুরো নিখুঁতভাবে ধৈর্য ধরে ডিবাগ করার চেষ্টা করবেন, এটা খুবই একটি ভালো স্কিল। তো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন, আমি এখানে দেখতে পাচ্ছি আমি ইয়েলো বানানটাকে ভুল লিখেছি, তো এখানে W দিয়ে দিলাম, তো সেভ করলাম, করার পরে আমি যখনই এখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন এখন এখানে কিন্তু এটা চলে আসলো। ঠিক আছে, তো দেখেছেন যে কিভাবে শুধুমাত্র এই ট্যাগটার উপরেই কিন্তু সিএসএসটা অ্যাপ্লাই হলো, এগুলোর উপরে হয়নি। যদি আমি এগুলোর উপরে দিতাম তখন এগুলোর উপরে হতো, অর্থাৎ আমি যদি এই স্টাইল অ্যাট্রিবিউটটাকে এখান থেকে পুরোপুরিভাবে কপি করে নিয়ে আমি যদি এটাই পেস্ট করতাম, তাহলে এইটা আর এইটা পুরো সিএসএসটা পেতো, মাঝখানে একটা পেতো না, তাই না? এবার এখানে যাব, দেখুন এটা পেলো। কেন এইটা আর এটা পেলো? কারণ দেখুন, কারণ আমি ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি যে এই H1 ট্যাগটার মধ্যেই স্টাইলটা মানে অ্যাপ্লাই হোক, আবার এটার মধ্যে বলে দিচ্ছি যে এই H1 ট্যাগটার উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই হোক, তাই না? আমি বলে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, আর এটাকে যদি আমি রিমুভ করে দিই, আমি যদি উপরেরটার দিকে যাই, তাহলে দেখুন এটাকে আমি সব রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এটাকে আমি এটাকে আবার এভাবে সিলেক্ট করে যেটুকুনি কমেন্ট আছে Ctrl+Shift+K প্রেস করব, দেখুন আবার আগের মতো চলে আসলো। যখন আমরা এই স্টাইল ট্যাগ শুরু, এই স্টাইল ট্যাগ শেষের মধ্যে আমি যখন H1 বলে দিচ্ছি, এই H1 কিন্তু এইটা বোঝাচ্ছে না যে এই ট্যাগটা বা এই ট্যাগটা বা এই ট্যাগটা, এই H1 মানে বোঝাচ্ছে যে এই বডির ভিতরে থাকা সব H1। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়ালি যদি আমি এই H1কে বোঝাতে চাই, এই H1কে বোঝাতে চাই, তাহলে সবগুলোর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে। কিন্তু এগুলো না করে যদি আমি এই স্টাইল ট্যাগের মধ্যে শুধুমাত্র H1 লিখি, তাহলে বোঝায় বডির ভিতরে থাকা সমস্ত H1 ট্যাগ। তাই দেখুন, যেহেতু আমি এখানটাতে বলে দিইনি যে শুধুমাত্র এটার মধ্যে অ্যাপ্লাই হও বা এটার মধ্যে অ্যাপ্লাই হও, এরকমকে আমি বলে দিইনি, আমি শুধুমাত্র স্টাইল ট্যাগের মধ্যে বলে দিয়েছি যে সব H1, তাই দেখুন সবগুলোর মধ্যে এই মানে এই সিএসএসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এটাকে সেভ করব, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন সবগুলোর মধ্যে পড়ে গেল, তাই না? খুবই ইন্টারেস্টিং। তো দেখুন এইবার ঠিক সেমভাবে আমার কাছে যদি একটি প্যারাগ্রাফ থাকতো, আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ দেওয়ার পরে এখানটাতে দিয়ে দেবো যে লরেমের আমার 20খানা ওয়ার্ড। ঠিক আছে, তো এটাকে সেভ করব, এই অবস্থাটার মধ্যে কোনো রকম কোনো কিছু দেখুন অ্যাপ্লাই নেই। ঠিক আছে, তো আপনারা বলুন তো যে কিভাবে আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করব। আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিতে চাইছি না, আমি এই স্টাইল ট্যাগের মধ্যে যেটা রয়েছে সেখানে দিতে চাইছি। তো দেখুন আমি তো এখানে H1 এর জন্য স্টাইল দিলাম, আপনি যখন অন্য কোনো ট্যাগের জন্য দেবেন, ঠিক যখন এটা শেষ হয়ে যাবে তার ঠিক পরে, অর্থাৎ এখান থেকে আবার আমাকে শুরু করতে হবে। ঠিক আছে, দেখুন এখানটায় শেষ হয়েছে, ঠিক তার পর থেকে এবার আপনি ঠিক সেম রুলটা কিন্তু সেম, আপনি কোন ট্যাগকে সিএসএস দিতে চান বা কোন এলিমেন্টটাকে সিএসএস দিতে চান, আপনি পিটাকে সিএসএস দিতে চান, তাই না? তাই আপনাকে এখানে ট্যাগের নামটা দিতে হবে পি, তারপরে কি দিতে হবে রুল অনুযায়ী, পি এর পরে একটি স্পেস। কেউ যদি এরকমভাবে শুরু করেন বা এভাবে লেখা শুরু করেন, আমি কিন্তু সেটাকে অ্যাজ এ মানে গুড প্র্যাকটিস হিসাবে বলবো না। আপনারা সবসময় যেই ওয়েটা অবলম্বন করা উচিত বা যে ফর্মালিটি মেনটেন করা উচিত, আমি সাজেস্ট করবো আপনারা সবসময় সেটা মেনটেন করবেন। ঠিক আছে, যেরকম পি অর্থাৎ ট্যাগের নাম, তারপরে একটি স্পেস, তারপরে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ,
তারপরে এর ভিতরে গিয়ে দুখানা এন্টার প্রেস করলাম, উপরে গেলাম, যাওয়ার পরে একটি ট্যাব প্রেস করলাম। এবার এখানে আমাকে সমস্ত প্রপার্টি নেম আর ভ্যালুগুলো দিতে হবে, ঠিক আছে। তো আমি চাইছি যে এই যে পি ট্যাগটা রয়েছে এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ঠিক আছে। এমন নয় কিন্তু যে এই প্রপার্টি নেমটাই আপনাকে আগে দিতে হবে বা এটাকে পরে, আপনি এই অর্ডারটা যে কোনোভাবে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে যেতে পারে, কালার রেটটা নিচে আসতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি এখানটাতে যাব, সবার ফার্স্টে আমি এখানটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো আমি এখানে দেবো ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন হচ্ছে ব্লু, ঠিক আছে, ব্লু। আর পাশাপাশি আমি এটার কালার দিয়ে দেবো হোয়াইট, ঠিক আছে। এখানটা কালার দিয়ে দেবো হোয়াইট, অবশ্যই সেমিকোলন, ঠিক আছে। দেখুন রুল অবশ্যই মেনটেন করবেন, আমি বারবার করে এই কারণে বলছি কারণ এই ভুলগুলোই আপনারা করবেন, ঠিক আছে। সেমিকোলন দিতে ভুলে যাবেন, বা দেখুন এবার দেখুন আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেলাম, বা ফার্স্টে আমি সেমিকোলন দিয়ে দেখাই, তারপরে সেমিকোলন ভুল অবস্থায় একবার দেখাই। তো দেখুন এই অবস্থায় আমি এখানটাতে কি করলাম, আমি পিটাকে ধরলাম, ঠিক আছে। পিটাকে ধরার পরে পিটা হচ্ছে একটি ট্যাগ, আমি বলতে চাইছি যে আমি পি ট্যাগটার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে চাই। তো তারপরে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করে আমি জাস্ট প্রপার্টি নেম আর ভ্যালুগুলো দিয়ে দিলাম, এটাকে সেভ করব। করার পরে আমি যখন এখানে রিফ্রেশ প্রেস করব, দেখুন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেল আর লেখার কালারটা হোয়াইট হয়ে গেল, তাই না। তো এই অবস্থায় দেখুন আমি যেটা বলছিলাম যে আপনি দেখুন আপনি যদি কখনো সেমিকোলন, এই যে রুলটা আমি আপনাকে বললাম যে সবার ফার্স্টে আপনি এভাবে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার কোলন, এখানটাতে আমি ব্লু দিয়ে দিলাম। তো দেখুন ব্লু দেওয়ার পরে আপনি যদি সেমিকোলন দেওয়ার প্র্যাকটিসটা না করেন তাহলে কি হবে, দেখুন আমি এখানে সেমিকোলনটা দিলাম না, সেভ করলাম, করার পরে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন কিছুই আসলো না, ঠিক আছে। তখন আপনাকে ভাবতে হবে, তখন আপনাকে ডিবাগ করার জন্য সময় বের করতেই হবে যে এটা কেন এরকম হলো। তখন আপনি ফার্স্টে ট্যাগে গিয়ে দেখবেন যে ট্যাগটা ঠিকঠাক আছে নাকি, তারপরে আবার দেখবেন যে ঠিক আছে আমি যে সিএসএসটা দেখেছি সেখানটাতে আমাকে খুঁজতে হবে, তারপরে খোঁজার পরে দেখলেন একটি সেমিকোলনের জন্য আপনার কিন্তু জিনিসটা কাজ করছে না। তাহলে দেখেছেন একটা সেমিকোলন দেওয়ার জন্য আপনাকে কতটা টাইম ওয়েস্ট করতে হলো, তাই না। তো এই জিনিসটা একদমই করবেন না, যেই রুলটা আমি আপনাদেরকে বলছি সেই রুলটা মেনটেন করবেন, তাহলে আপনার কোডে এররটা খুবই কম থাকবে, ঠিক আছে। তাই আমরা অবশ্যই এইভাবে লিখব, ফার্স্টে প্রপার্টি নেম ব্যাকগ্রাউন্ড কালার কোলন একটা স্পেস, তারপরে হচ্ছে প্রপার্টির ভ্যালুটা অর্থাৎ এখানে ব্লু, তারপরে সেমিকোলন। অবশ্যই এইভাবেই আপনারা এই স্টেটমেন্টগুলো লিখবেন, ঠিক আছে। একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্টকে পৃথক করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অবশ্যই এই জিনিসগুলো আমি এত ভালোভাবে এত ডিপলি এই কারণে বোঝাচ্ছি যাতে পরবর্তীকালে আপনাদের কোনো কষ্ট না হয়, ঠিক আছে। তো এটাকে সেভ করলাম, সেভ করার পর এটাকে যখন রিফ্রেশ প্রেস করবো দেখবো হ্যাঁ আবার আমাদের সিএসএস যেটা আমি চেয়েছিলাম সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার দেখুন এই যে H1 এই যে পি এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় সিলেক্টর, ঠিক আছে, মনে রাখবেন কিন্তু, ঠিক আছে। নামটা হচ্ছে সিলেক্টর, আমি এখানটা তার একবার লিখে দেবো, এগুলোকে বলা হয় সিলেক্টর, ঠিক আছে। এই H1 এদেরকে বলা হয় সিলেক্টর। আপনাদেরকে কোশ্চেন কেউ করতে পারে যে আচ্ছা এই যে তুমি পি লিখলে বা H1 লিখলে এগুলোকে কি বলা হয়, তখন আপনাকে বলতে হবে এগুলোকে সিলেক্টর। কেন সিলেক্টর বলা হয়, কারণ এগুলোই কি তো আপনি সিলেক্ট করে তার উপরে সিএসএস দিচ্ছেন, তাই না, তার জন্যই এটাকে বলা হয় সিলেক্টর। কেমন, তাহলে পি সিলেক্টর, H1 সিলেক্টর, ঠিক আছে, বেশ। আচ্ছা এবার একটা বলুন তো যে আমি যদি এখানে আরেকটা পি দিই, পি দেওয়ার পরে লরেম 30 দিই, ঠিক আছে, এখানে করলাম, তাহলে বলুন তো আমি যে এখানে পি এর জন্য সিএসএসটা দিয়েছি সেটা কি শুধুমাত্র এই পিটাতে পড়বে না এই পিটাতেও পড়বে, ঠিক দুখানাতেই পড়বে। কারণ কিছুক্ষণ আগে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি দিতে চাই তাহলে আমাকে স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে, তাই না। আর যদি আমি চাই যে সবকটা পি এর উপরে পড়ুক তাহলে এই যে এখানটাতে দিয়েছি ও কিন্তু সবকটা পি এর উপরে পড়বে, কারণ ও দেখবে না যে আমাকে এই পিকে দিতে হবে বা ওই পিকে দিতে হবে, ও সবগুলো পি এর উপরে ওর নিজস্ব স্টাইলটা অ্যাপ্লাই করে দেবে বা সিএসএসটা অ্যাপ্লাই করে দেবে। তো এখানে আমি সেভ করলাম, করার পরে আমি এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন ও এই পি ট্যাগটার মধ্যেও কিন্তু ওই সেম সিএসএসটা অ্যাপ্লাই করে দিল, তাই না। তো এইবার আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দিই, যেরকম হচ্ছে আমরা স্ট্রং ট্যাগ শিখেছিলাম, তাই না, স্ট্রং, ঠিক আছে। স্ট্রং ট্যাগের ভিতরে আমি দেব যে হ্যালো বোল্ড, সাপোজ হ্যালো বোল্ড, এটাকে সেভ করব, সেভ করার পরে রিফ্রেশ প্রেস করব, দেখুন এখানে হ্যালো বোল্ড রয়েছে। আমি এর লেখার কালারটা আমি গ্রিন দিতে চাইছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা বলুন তো আমি এখানে দেব সেটা কিভাবে বলুন। আমরা ঠিক এর পরে একটি এন্টার প্রেস করব, অর্থাৎ এর পরে চলে গেলাম, আমরা যা সিএসএস লিখব সব কিন্তু এই স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষের মধ্যে আমাকে লিখতে হবে, এর বাইরে লিখলে কিন্তু সেটা কাজ করবে না, ঠিক আছে। অবশ্যই আপনারা এই স্টাইল ট্যাগ শুরু আর স্টাইল ট্যাগ শেষের মাঝখানে সমস্ত সিএসএসগুলো লিখবেন, ঠিক আছে। তো দেখুন রুলটা হচ্ছে সবার প্রথমে আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে সিলেক্টর, তাই সবার ফার্স্টে আপনাকে সিলেক্টর দিতে হবে, অর্থাৎ সিলেক্টরের নাম আপনি
কোন ট্যাগটাকে সিলেক্ট করতে চাইছেন সেটাকেই বলা হয় সিলেক্টর। আপনি কাকে সিএসএস দিতে চাইছেন? স্ট্রং ট্যাগটাকে, তাই না? তাহলে আপনাকে সিলেক্টর হিসাবে কাকে কি লিখতে হবে? স্ট্রং, অর্থাৎ ট্যাগটার নাম, তাই তো? তো চলুন সেটা দেওয়া যাক। আমি এখানটাতে ট্যাগের নাম বা সিলেক্টর বা আপনার এলিমেন্টের নাম যাই বলুন না কেন সেটা এখানে লিখতে হবে। বাই ডিফল্ট সিএসএস এ এটাকে সিলেক্টর বলা হয়। তাই সিলেক্টর মানে আবার ঘাবড়ে যাবেন না যে সিলেক্টর মানে কি। সিলেক্টর মানে হচ্ছে ট্যাগের নামটা যাকে আপনি ধরে তার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে চাইছেন, ঠিক আছে? তো এক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের স্ট্রং। তো আমরা এখানে লিখবো স্ট্রং, লিখলাম। লেখার পরের নিয়মটা আপনারা জানেন। আমি ফার্স্টে সিলেক্টর লিখলাম, তারপরে কি দিতে হবে? একটি স্পেস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ সাথে সাথে, তারপরে মাঝখানে গিয়ে কটা এন্টার? একটা, দুটো এন্টার। তারপরে উপরে যাওয়ার পরে কার্সারটা উপরে নিয়ে গেলাম, তারপরে কটা ট্যাব? একটা ট্যাব। ব্যাস, এবার আমাকে সিএসএস লিখতে হবে। আমি কি করতে চাইছি? আমি এখানে কালার দিতে চাইছি, তাই না? তো আমি এখানটাতে দিব হচ্ছে কালার কোলন, কি কালার দিতে চাইছি? গ্রিন। ব্যাস, গ্রিন দিয়ে দেবো, সেমিকোলন, ঠিক আছে? তো চলুন এটাকে রিফ্রেশ করে দেখা যাক এটার আউটপুটটা কেমন আসবে। আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখুন এটা কিন্তু গ্রিন হয়ে গেল, তাই না? তো দেখেছেন খুব সুন্দরভাবে আমরা এখানে সিএসএসগুলো লিখতে পারি, তাই না? বেশ, তো এইবার আরেকটা জিনিস দেখুন। তো এইবার আমি এখানে একটি H2 ট্যাগ লিখলাম, ঠিক আছে? H2 ট্যাগ লিখলাম, এর ভিতরে লিখে দেবো যে হ্যালো H2, ঠিক আছে? হ্যালো H2 লিখে দিলাম, ক্যাপিটালে দিয়ে দিই, ব্যাস। তো এইবার হ্যালো H2 লেখার পরে এটার মধ্যে কি কোনো সিএসএস অ্যাপ্লাই হবে? দেখুন তো, না, সিএসএস অ্যাপ্লাই হবে না, কারণ এর মধ্যে আমি কোনো স্টাইল অ্যাট্রিবিউটও দিইনি। আবার এখানে যে স্টাইল ট্যাগ শুরু শেষ রয়েছে এখানে কিন্তু কোনো H2 দেওয়া নেই যে অটোমেটিক্যালি এটার মধ্যে কোনো একটা স্টাইল পড়ে যাবে, তাই না? তো এক্ষেত্রে আমরা যদি এখানে যাই, যদি আউটপুটে দেখি, তাহলে দেখবো নর্মাল H2 এভাবে রয়েছে। তো চলুন আমরা এটাকে এইখানে এই যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ওকে একটা স্টাইল দিয়ে দিই। যেরকম আমি এখানে দিয়ে দেবো স্টাইল ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন কালার কোলন, এখানে টমেটো দিয়ে দিই, ঠিক আছে? টমেটো একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে? তো আমরা এবার সেমিকোলন অবশ্যই দেব, ঠিক আছে? কারণ আমরা জানি যখনই একটি স্টেটমেন্ট শেষ হয়ে যায় তারপরে কিন্তু সেমিকোলন দিতে হয়, যেটা আমরা এইখানে দেখলাম। ঠিক এটার মতোই কিন্তু রুলটা যখন আপনি এখানে লিখবেন, অর্থাৎ ফার্স্টে প্রপার্টি নেম কোলন, তারপরে একটি স্পেস, দেখুন এখানেও স্পেস, তারপরে ভ্যালু, তারপরে হচ্ছে সেমিকোলন, ঠিক আছে? আর যেহেতু আমাকে এখানে সব এক লাইনে লিখতে হবে তাই এই সেমিকোলনের পরে একটি স্পেস দিয়ে দেবেন, তারপরে এখানে কালারটা দিয়ে দিন, এখানে দিয়ে দিন কালার কোলন হোয়াইট, ঠিক আছে? এখানে সেমিকোলন দিয়ে দেবো আবার যথারীতি। তো এবার এটাকে সেভ করব, করার পরে এইখানে যাব, যাওয়ার পরে রিফ্রেশ প্রেস করব, দেখব এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে টমেটো, আর এর ফোরগ্রাউন্ড কালার বা লেখার কালারটা হয়ে গেছে আপনার হোয়াইট, তাই না? বেশ, এইবার দেখুন এই যে আমি এই জিনিসটা লিখলাম, অর্থাৎ এই H2 ট্যাগের মধ্যেই যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে পুরো সিএসএসটাকে লিখলাম, এই ধরনের সিএসএসটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ঠিক আছে? কেন এটাকে ইনলাইন সিএসএস বলা হয়? কারণ যেই ট্যাগের মধ্যে আমি সিএসএসটাকে অ্যাপ্লাই করতে চাইছি সেই ট্যাগের ওই লাইনের মধ্যেই আমি সিএসএসটাকে লিখছি, তাই এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। অর্থাৎ ট্যাগটা যেখানে রয়েছে ঠিক সেই লাইনেই আমি সিএসএসটাকে লিখেছি, তাই এটা হচ্ছে ইনলাইন সিএসএস। কেমন? আর এই যে ধরুন ট্যাগের মধ্যে সিএসএসটাকে না লিখে যখন আমি এইখানে স্টাইল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে আমি সিএসএসটাকে লিখলাম, যেরকম হচ্ছে H1 এর জন্য, এইটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, ঠিক আছে? তাহলে এইটাকে কি বলা হয়? আমি জাস্ট এক্সাম্পলের খাতিরে বলছি, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ঠিক আছে? যেটা আপনারা এই ট্যাগের মধ্যেই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখছেন, ঠিক আছে? এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর যেটা আপনারা এই স্টাইল ট্যাগ শুরু শেষের মাঝখানে লিখছেন এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে, আমি এখানে একটু স্পেস দিয়ে লিখি, অর্থাৎ এই ধরনের সিএসএসগুলো, এই যে এই ধরনের সিএসএসগুলোকে বলা হয় ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। কেমন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনলাইন সিএসএস কাকে বলে আর ইন্টারনাল সিএসএস কাকে বলে। আরেকটা সিএসএসও হয় যেটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে শেখাবো, ঠিক আছে? তো এই ক্লাসে শুধুমাত্র আপনার ইনলাইন আর ইন্টারনালটাই খুব ভালোভাবে আপনাদেরকে শেখালাম, যাতে আপনাদের কখনো বুঝতে অসুবিধা না হয় যে ইনলাইন সিএসএস কাকে বলে আর ইন্টারনাল সিএসএস কাকে বলে। কেমন? এইবার দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, অর্থাৎ ইনলাইন হচ্ছে আপনি যে ট্যাগের মধ্যে সিএসএস দিতে চাইছেন ঠিক সেই লাইনেই সিএসএসটা থাকবে। ইন্টারনাল মানে হচ্ছে স্টাইল ট্যাগ শুরু স্টাইল ট্যাগ শেষের মধ্যে থাকবে। আরেক রকমভাবে বলতে পারেন যে ইন্টারনাল মানে হচ্ছে আপনি যে ফাইলে কাজ করছেন সেই ফাইলের মধ্যেই পুরো জিনিসটা বর্তমান থাকবে, ঠিক আছে? আবার আরেক রকমভাবে বলতে পারেন ইনলাইন মানে বোঝায় শুধুমাত্র সেই ট্যাগটিকে যার মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটটা লেখা রয়েছে, আর ইন্টারনাল সিএসএস মানে বোঝায় পুরো সমগ্র ফাইলটিকে, ঠিক আছে? অর্থাৎ দেখুন এখানে আমাদের ফাইলটার নাম কি? index.html না? ও বোঝায় যে এই index.html এর মধ্যে থাকা সমগ্র H1কে এই কালারটা দিতে হবে,
ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে থাকা সমগ্র পি ট্যাগগুলোকে আমাদেরকে এই সিএসএসটা অ্যাপ্লাই করতে হবে। আর ঠিক সেরকমভাবে এই স্ট্রং ট্যাগটা বোঝায় যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে থাকা সমস্ত স্ট্রং ট্যাগগুলোর মধ্যে এই সিএসএসটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা ইন্টারনাল সিএসএস বোঝায়। আর ইনলাইন সিএসএস বোঝায় যে আপনি শুধুমাত্র যে লাইনের মধ্যে সিএসএসটা অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র সেই ট্যাগটার মধ্যেই পড়বে, অন্য কোনো ট্যাগে নয়। অর্থাৎ আমি যদি এখানে যদি আবার একটা H2 দিই, এখানে H2 দিলাম, এখানে দেবো হ্যালো H2 2 দিয়ে দিলাম, ট্যাপ প্রেস করলাম, সেভ করলাম। তো ইনলাইন সিএসএস কি এটাকেও কালার করবে প্লাস এটাকেও কালার করবে না। ইনলাইন সিএসএস বোঝায় আপনি যেই লাইনে আপনি সিএসএসটা অ্যাপ্লাই করেছেন সেই লাইনের অন্তর্গত যে ট্যাগটা রয়েছে শুধুমাত্র সেই ট্যাগের মধ্যেই অ্যাপ্লাইটা হবে। দেখুন রিফ্রেশ করলাম, এটার মধ্যে কিন্তু পড়লো না। আর যদি আমি ইন্টারনাল সিএসএস দিতাম তাহলে কিন্তু বোঝাতো যে এই ফাইলের মধ্যে বা বলতে পারেন যে বডির ভিতরে থাকা সমস্ত H2 বা সমস্ত H1 বা সমস্ত P, যখনই আপনি এখানে P লিখে দিলেন ও বোঝাচ্ছে যে বডির ভিতরে থাকা সমস্ত P ট্যাগগুলোকে এই কালার করো। আবার এখানে H1 লিখেছেন ও বুঝালো যে এই বডির ভিতরে থাকা বা এই HTML ফাইলের ভিতরে থাকা সমস্ত H1কে তুমি এই সিএসএসটা প্রদান করো, এরকম। ঠিক আছে, এবার লাস্টে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে দিই যেটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, সেটি হচ্ছে আমি এখান থেকে এই H2টাকে রিমুভ করে দিই, এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি। মনে করুন আপনি এইখানে এই স্টাইল ট্যাগের মধ্যে একটি H1 লিখেছেন যেটি হচ্ছে কিনা ইন্টারনাল সিএসএস, আর এখানে আপনি দিয়েছেন যে H1 এর কালার কোলন রেড হও আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হও। তাতে কি হলো যে এই বডির ভিতরে থাকা বা এই HTML ফাইলের ভিতরে থাকা সমস্ত H1গুলোর যতগুলো H1 ট্যাগ রয়েছে সবগুলোর মধ্যে সিএসএস এটা পড়ে গেল, তাই না? আমরা ওটা আউটপুটেও দেখেছি যে দেখুন সবগুলোর মধ্যে সিএসএস পড়ে গেছে। এইবার আপনি এইখানেও H1 এর জন্য সিএসএস লিখেছেন, আবার মনে করুন এই যে H1 রয়েছে এখানেও আপনি স্টাইল ট্যাগের মধ্যে দিয়েছেন, স্টাইল ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে দেখেছেন আমি শুধুমাত্র একটা ডবল কোটেশন শুরু করেছি আরেকটা দিইনি, দেখুন সাথে সাথে সবগুলো ব্লু হয়ে গেছে, মানে এখানে আপনার এরর রয়েছে। তাই অবশ্যই এই রুলগুলো ফলো করবেন, ডাবল কোটেশন শুরু শেষ, তাতে কী হবে কখনো এরর আপনার খুব কম থাকবে আপনার ফাইলের মধ্যে বা আপনার কোডের মধ্যে। তো এখানে আমি দিয়ে দেবো যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন ডজার ব্লু বলে একটি কালার রয়েছে, তো ডজার ব্লু, ঠিক আছে, আর DODGER ডজার ব্লু মোস্ট প্রবাবলি, ঠিক আছে, না হলে আমি দেখে নিচ্ছি। আর এটাকে আমি কালার দিয়ে দেবো কালার কোলন হোয়াইট, ঠিক আছে, এটা দিয়ে দেবো। বা এখানে ডজার ব্লু না দিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিই, টমেটো, ঠিক আছে, আর কালার দিয়ে দেবো হোয়াইট। তাহলে এটার দেখুন আমি এখানে একটি ভুল করেছি, ঠিক আছে, চলুন দেখা যাক এটা হলো না কেন, তারপরে একটি দেখবো। তো আমি এখানে সেভ করব, করার পরে এখানে যাব রিফ্রেশ প্রেস করব, দেখুন কালারটা হোয়াইট এসছে, তার মানে এটা কিন্তু কাজ করেছে, এই কালার হোয়াইট এসছে মানে এই জিনিসটা কাজ করেছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসেনি, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ইয়েলোই রয়ে গেছে। তো সেটা কেন আসেনি দেখুন, এখানে আমি BACK হবে, আমি HD দিয়েছি তাই না, এখানটাতে BACK GROUND হবে, এখানে সেভ করলাম, করার পরে এখানে রিফ্রেশ প্রেস করলাম, তবু একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানটাতে BACK GROUND হবে, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। তো এখানে একটি টুইস্ট দেখুন, আমি ইন্টারনাল সিএসএস এর মধ্যেও H1 লিখেছি যে H1কে সিলেক্ট করো, তার মধ্যে এই সিএসএসটা অ্যাপ্লাই করো, আবার বডির মধ্যেও এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি এই জিনিসটাকে দিয়েছি। বলুন তো এবার কোনটা কাজ করবে, এইটা কাজ করবে না এইটা কাজ করবে? ঠিক, কাজ করবে এইটা, ঠিক আছে। এই জিনিসটাকেই বলা হয় প্রায়োরিটি, যে যখন আপনি সেম ট্যাগের জন্য ইন্টারনাল সিএসএসও লিখেছেন আবার ইনলাইন সিএসএসও লিখেছেন, তাহলে কার প্রায়োরিটি বেশি, অর্থাৎ কে সবার ফার্স্টে কাজ করবে। সবসময় মনে রাখবেন যখন আপনি ইন্টারনাল, আমি এক্সটার্নালটা এই মুহূর্তে বলছি না, এক্সটার্নালটা আমরা পরবর্তী ক্লাসে বলবো, যখন আপনি ইন্টারনাল আর ইনলাইন সিএসএস নিয়ে কাজ করবেন, আর ওই ইন্টারনাল সিএসএস এর মধ্যে আপনি যেই ট্যাগের মধ্যে সিএসএস লিখেছেন ইনলাইন সিএসএস এর মধ্যেও আপনি সেই সেম স্টাইলটা অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে আপনার কাজ করবে হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে। অর্থাৎ দেখুন আমি ইন্টারনাল সিএসএস এর মধ্যেও H1কে সিএসএস দিয়েছি, আবার ইনলাইন সিএসএস এর মধ্যেও আমি H1কে সিএসএস দিয়েছি, তাহলে অবশ্যই সবার প্রথমে কাজ করবে এইটা, কারণ না এর প্রায়োরিটি সবার বেশি। মনে রাখবেন ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সবার উপরে, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টারনাল, তারপরে হচ্ছে এক্সটার্নাল। অর্থাৎ আপনি যদি এক্সটার্নাল, ইন্টারনাল আর ইনলাইন তিনটে সিএসএস এর মধ্যেই H1কে স্টাইল দিয়ে রাখেন, তাহলে কিন্তু সবার প্রথমে কাজ করবে হচ্ছে ইনলাইনটা, ঠিক আছে। যদি ইনলাইন না দেওয়া থাকে তাহলে কোনটা কাজ করবে, ইন্টারনাল, আর যদি ইন্টারনালও না দেওয়া থাকে তাহলে কোনটা কাজ করবে, এক্সটার্নাল। তাহলে দেখেছেন আমরা এখানেও H1 এর জন্য স্টাইল দিয়েছি, আবার এখানেও H1 এর জন্য স্টাইল দিয়েছি, তাহলে অবশ্যই আমাদের এইটা কাজ করবে, তাই না? ঠিক, তো এটাকে আমরা সেভ করব, করার পরে এখানে যাওয়ার পরে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন
এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার টমেটো হয়ে গেছে আর ফোরগ্রাউন্ড কালারটা বা লেখার কালারটা আপনার হোয়াইট হয়ে গেছে, তাই না? কিন্তু দেখুন H1 এর জন্য কিন্তু এখানেও পুরো সেম আমি একটা স্টাইল লিখেছিলাম, শুধুমাত্র কি করেছিলাম, এটার কালারটা অন্যরকম ছিল আর ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা ছিল। আর যেটা ইনলাইনের মধ্যে রয়েছে সেখানে আমি কালার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা দিয়েছি আর ফোরগ্রাউন্ড কালার আলাদা দিয়েছি। তাই দেখুন ইনলাইনটা আগে কাজ করছে, এটা কিন্তু নয়। কিন্তু যদি এটা না থাকতো, এই যে এটা যদি না থাকতো তাহলে সেটা কি হতো, এখানে যদি এটা না থাকতো, আমি কন্ট্রোল এক্স করে বাদ দিয়ে দিলাম, সেভ করলাম, তাহলে বলুন তো এবার কোথা থেকে নিত, এই যে ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএস থেকে নিত, তাই না? আমি এখানে রিফ্রেশ করব, দেখুন এটার এখন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে, লেখার কালারটা আপনার লাল হয়ে গেছে। আর সেটা কোথা থেকে পাচ্ছে, সেটা পাচ্ছে এখান থেকে। যদি এটা এখানে এরকম দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এগুলো আর পেতো না, এগুলো কোথা থেকে পেতো, এই ইনলাইন সিএসএস থেকে পেতো, তাই না? দেখুন ঠিক সেরকমভাবে এটা করে দিলাম। এবার আরেকটা ইন্টারেস্টিং দেখুন যে আমি এইখানটাতে, এই যে এইখানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম না, এখানে শুধুমাত্র কালার দিলাম। বলুন তো এবার কি হবে? ঠিক এইবার দেখুন, যেহেতু এই H1টার মধ্যে শুধুমাত্র কালার কোলন হোয়াইট রয়েছে, তাই এই কালার কোলন হোয়াইটটা পাবে ইনলাইন সিএসএস থেকে। আর যদি ইন্টারনাল সিএসএস এর মধ্যে H1 এর জন্য অন্য কোনো কিছু দেওয়া থাকে, প্রপার্টি বা ভ্যালু, তাহলে সেটাও এখান থেকে পাবে, ঠিক আছে? তাই দেখুন এইখানে H1 এর মধ্যে রয়েছে কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। তাই প্রথমে ও কি বুঝলো যে হয়তো H1 এর কালারটা রেড দিতে হবে আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিতে হবে। যেই মুহূর্তে ও এইখানে আসলো দেখলো কালারটা হোয়াইট দিতে হবে, তাই ও কিন্তু তখন আর কালার রেডটার কথা ভাববেই না, কারণ যেহেতু ইনলাইন সিএসএস প্রায়োরিটি বেশি, তাই H1 এর কালারটাকে ও হোয়াইট করে দিল। এবার এখানে তো আর কিছু দেওয়া নেই, বাদ বাকি উপরে দেখছে যে ইন্টারনাল সিএসএস এর মধ্যে H1 এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া রয়েছে, তাই H1 এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা নেবে এখান থেকে, আর H1 এর জন্য লেখার কালারটা কিন্তু নেবে ও এইখান থেকে, ঠিক আছে? চলুন দেখা যাক। এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন কালারটা হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ইয়েলো। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমি এখানে দিইনি। এবার ব্যাকগ্রাউন্ড কালারটাও কোথা থেকে পেলো, যেহেতু আমি ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস দুটো জায়গাতেই আমি H1 এর জন্য স্টাইল দিয়েছি, তাই ইনলাইন সিএসএস এর মধ্যে থেকে শুধুমাত্র কোনটা নিল, কালার হোয়াইটটা, আর ইন্টারনাল সিএসএস এর মধ্যে থেকেও কোনটা নিল, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোটা। দেখেছেন, যেহেতু এই ইন্টারনাল সিএসএস এর মধ্যে আমি H1 সিলেক্টরটা বলেছি, ঠিক আছে? তো দেখুন তার জন্য এখানটাতে কালার হোয়াইটটা নিল এখান থেকে আর ব্যাকগ্রাউন্ড কালারটা নিল এই H1 সিলেক্টরটা থেকে। এটাকে সেভ করলাম, এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এরকম হয়ে গেল, তাই না? বেশ, তো আশা করি আপনারা ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস কী হয় সেই বিষয়ে আপনাদের একটা বিস্তারিত ধারণা তৈরি হয়েছে, ঠিক আছে? আমি খুব ডিপলি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ক্লাস রিলেটেড কোনো রকম কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে করবেন, আমি সাথে সাথে সেটার অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর আপনাদের এই ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট আমি দিলাম না, কারণ এই ক্লাসে দেখবেন আমি অনেক কিছু জিনিস ইন্টারনাল আর ইনলাইন সিএসএসে ব্যবহার করেছি। আপনারা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা প্র্যাকটিস করে যাবেন। মনে রাখবেন এই ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল সিএসএস আপনাদেরকে পরবর্তীকালে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাই আপনাদের এসব সম্পর্কে একটি বিস্তারিত ধারণা থাকা খুবই প্রয়োজন। তাই এই কারণেই আপনারা এই ক্লাসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঠিক যেভাবে আমি যতক্ষণ ধরে আমি যেরকম ওয়েতে আপনাদেরকে দেখিয়েছি, এই রুলসগুলো বলুন বা এই যে টেস্টিংগুলো, যে আমি H1টা একটা ইন্টারনালে লিখলাম আবার ইনলাইনেও লিখলাম, তাহলে কীরকম আউটপুট দেখাবে, এই জিনিসগুলো আপনারা নিজেরা অন্যান্য ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করবেন। আপনারা যত রকমের ট্যাগ আপনাদের জানা রয়েছে, ঠিক আছে? যেরকম ধরুন ফর্ম ট্যাগ রয়েছে বা এ ট্যাগ রয়েছে, বিভিন্ন জিনিসের উপরে বা বিভিন্ন ট্যাগের উপরে আপনারা এরকম ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করে দেখবেন। যে আমি কোনো একটা ট্যাগ, যেরকম ধরুন এ ট্যাগ লিখলাম, তো এ ট্যাগের মধ্যে আমি ইনলাইন সিএসএস ও সিএসএস লিখলাম, আবার ইন্টারনাল সিএসএস ও সিএসএস লিখলাম, তো কোনটা কার উপর অ্যাপ্লাই করছে, বা এই যে এরকম ধরনের, যে আমি H1 এর মধ্যে শুধুমাত্র কালার দিলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, আবার H1 এর মধ্যে ইন্টারনাল সিএসএস লিখেছি, যেখানটাতে আমি কালারও দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি, কিন্তু ইন্টারনাল সিএসএস এর থেকে শুধুমাত্র ও ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোটাকে নিয়েছে আর ইনলাইন সিএসএস থেকে কালারটা নিয়েছে, ও কিন্তু এই কালারটাকে নেয়নি। এরকম ধরনের এক্সপেরিমেন্ট আপনারা নিজেরা করবেন, যাতে কিনা আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এই ইনলাইন আর ইন্টারনাল সিএসএস এর কনসেপ্টটা, ঠিক আছে? তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। খুব ভালোভাবে আপনারা আর খুব সময় দিয়ে জিনিসটাকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনাদের কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। পরবর্তীকালে আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে আরও ডিপলি আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।